বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের দ্বিতীয় অনলাইন যে পরীক্ষা হতে যাচ্ছে সেটার ধারাবাহিকতায় গার্লস অর্থনীতি বইয়ের পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমি নবম শ্রেণীর একটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজ পঞ্চদশ অধ্যায় নিয়ে আলোচনা করছি। পোশাক, আমরা যে পরিচ্ছদ ব্যবহার করি সেটাই পোশাক। পোশাক আমরা কেন ব্যবহার করি? প্রথমত লজ্জা নিবারণের জন্য, বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য, মূলত বলতে পারি এখানে বিশেষ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা সবাই পোশাক পরিধান করি, তবে কেউ যে কোনো পোশাক পরিধান করি না। রং, ডিজাইন, পোশাকের জমি, কোন ওয়েদারে কোন পোশাকটা পরবো এটা, তারপরে আমি দেখতে কেমন, লম্বা কি বেটে, মোটা পাতলা, বিভিন্ন কিছুর উপর নির্ভর করে কিন্তু আমরা পোশাকটা নির্বাচন করে থাকি। এখানে আমরা বইয়ে পড়লে পরে দেখতে পাবি লিখে আছে একটা কথা, যে জন্মগতভাবে বেশিরভাগ মানুষই ত্রুটিপূর্ণ। এই ত্রুটির ঢাকার জন্য মূলত এই পোশাক এখানে একটা বিশেষ ভূমিকা পালন করে। পোশাকের যে শিল্প উপাদান আছে সেখানে বেশ কিছু জিনিস নিয়ে এটা গঠিত, যেমন বিন্দু, রং ইত্যাদি। এখানে রঙের যে ব্যাপারটা, রং তিন প্রকার, সেটা প্রাকৃতিক আবার কৃত্রিম হতে পারে। রং তিন প্রকার, একটা হচ্ছে মৌলিক রং, গৌণ রং ও প্রান্তিক রং। মৌলিক রং হচ্ছে তিনটি, সেটা হচ্ছে লাল, হলুদ ও নীল রং। মূলত এই তিনটি, এই জন্য এটা মৌলিক। তারপরে গৌণ আর প্রান্তিক রং যেগুলো হবে সেগুলা মৌলিক রঙের সাথে অন্য রং সংযুক্ত করে কিন্তু হবে। মূলত রং তিনটি, লাল, হলুদ ও নীল। এবার আসলে গৌণ রং। দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং সৃষ্টি হয়। এদেরকে মিশ্র বা মাধ্যমিক রঙও বলা হয়। যেমন হলুদ আর নীল, এই দুইটি রং যদি আমি একসাথে মিশ্রণ ঘটাই বা মিলাই, তাহলে রংটা আসবে সবুজ। এই যে সবুজ রংটা বের হলো সেটা হচ্ছে গৌণ রং। আবার নীল আর লালের সাথে যদি মিলাও তাহলে আসবে বেগুনি। তাহলে সবুজ, বেগুনি এগুলো হচ্ছে গৌণ রং। মৌলিক রঙের সাথে অন্য রং মিলে কিন্তু এই দুটা গৌণ রঙের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে প্রান্তিক রং। মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। এটা হচ্ছে রঙের তৃতীয় ধাপ। যেমন হলুদের সাথে যদি সবুজ মিলাও তাহলে হবে হলদে সবুজ একটা রং আসবে। নীলের সাথে যদি সবুজ মিশাও তাহলে সেই রংটাকে বলা হবে নীলাভ সবুজ। আবার যদি নীলের সাথে বেগুনি মিশাও তাহলে আসবে নীলাভ বেগুনি। এই যে হলদে সবুজ, নীলাভ সবুজ, নীলাভ বেগুনি, ব্ল্যাকিশ, ব্লুইশ, এই সমস্ত যে কালারগুলো মানুষ বলে, সেগুলা এখন আমরা রঙগুলো শুনলে বলবো যেটা আসলে মূল রং না, এটা মৌলিক রং, গৌণ রং ইত্যাদি মিশে প্রান্তিক রং হিসাবেই এটা পরিগণিত হয়েছে এই রংটা। আচ্ছা, এইগুলো রঙের ব্যাপার। এখন সব গায়ের রঙের মানুষ, বিশেষ করে মেয়েদের বেলায় যে যাতে সুন্দর লাগে এই জন্য যে কোনো গায়ের রঙের মেয়ে যে কোনো রঙের কাপড় পরিধান করবে না। যেমন যাদের গায়ের রং ফর্সা আমরা যেটাকে বলি, তারা মোটামুটি সব রঙের কাপড়ই পরতে পারে। তবে যারা শ্যামলা
তারা কেমন করবে, যাদের রংটা আরেকটু ডেম তারা কেমন করবে, এই সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে রঙের অনেক ভূমিকা আছে। সুন্দর ব্যক্তিত্ব গঠন, পোশাকের সাথে ব্যক্তিত্ব কিন্তু ব্যক্তিত্বের একটা মিল আছে। একজনের পোশাকের রং, ডিজাইন ইত্যাদি দেখলে তুমি এতটুকু বুঝতে পারবা যে ব্যক্তির রুচিটা কেমন। আর যাতে মানায়, আমি একটা পোশাক পরবো বা আমি সাজবো কেন, নর্মালি আমি যেমন আছি এর চেয়েও যেন আমাকে আরও সুন্দর লাগে, সেই জন্য আমি এটা মূলত করবো। সেক্ষেত্রে দেখা যায় যদি এটা নির্বাচন করা না যায় তাহলে দেখা যাচ্ছে যে তাকে দেখতে ভালো লাগছে না। তো এখানে দেহের উজ্জ্বলতা প্রদান, কিছু রং আছে তোমার রং, গায়ের রংটা নর্মালি যেমন, ওই পোশাকটা পরাতে তোমাকে আরেকটু উজ্জ্বল দেখাচ্ছে, চোখে লাগছে, ভালো লাগছে। এখন তুমি এটা কিভাবে বুঝবা? তুমি ঘরে আয়না আছে সেটা দিয়ে বুঝতে পারো, অথবা তোমার ঘরের যে সদস্যরা আছেন বা তোমার বান্ধবীরা আছেন বা তুমি আর আত্মীয় স্বজন, ওনারা তো বলবেন, অবশ্যই কখনো না কখনো বলবেন যে তোমাকে কিন্তু এই রংটা খুব মানিয়েছে। এই মানানোর কথাটাই বলছি। তাহলে তুমি ধরে নিবা যে কোন রঙগুলো তোমাকে মানায়, সেই রকম রঙের কাপড়ই তোমরা পরবা। বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকমের, যার কারণে বাজারে কিন্তু সব ধরনের কাপড়ই বিক্রি হচ্ছে। আমরা অনেক সময় বলি যে কিভাবে এটা পরলো, ওকে তো ভালো লাগছে না। তো রঙের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। এবার আসলো পোশাকের রেখার প্রভাব। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি শক্তিশালী শিল্প উপাদান। রেখা প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে খাড়া রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। এই রেখার যে বিন্দু, তারপর আছে বিন্দু। যে কোনো শিল্পের ভিত্তি হচ্ছে বিন্দু। বিন্দু ছোট বড়, মোটা চিকন যে কোনো রকমের হতে পারে। আমাদের পোশাক নির্বাচন করার সময় খাটো লম্বা মোটা পাতলা বিভিন্ন ধরনের যে ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করতে হবে, সেটা বিন্দুর উপর নির্ভর করে, রেখার উপর নির্ভর করে। তারপরে পোশাকের আকৃতির প্রভাব। প্রত্যেকের নিজস্ব ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। পোশাক নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যে আমার মানে হাইট, লম্বা কতটুকু আমি, বা আমার স্বাস্থ্যটা কেমন। আমি যদি পাতলা শরীরের হই তাহলে দেখা যাবে যে অনেক সময় দেখতে খারাপ লাগে। তখন আমি কিন্তু আমার যেই পোশাকটা তৈরি করব সেটা একটু ঢোলা ঢালা হবে, লম্বা রেখার হবে। লম্বা রেখার হলে পরে আরও বেশি চিকন লম্বা দেখা যাবে। তাহলে ঢোলাঢালি হলে পরে আমাকে মনে হবে যেন আমি একটু মোটাসোটা আছি। এরকম করে নিজেকে নিজের বিবেচনায় নিজেকে ঠিক করে নিতে হবে যে আসলে আমি কোন ধরনের পোশাকটা পরব। আবার দেখা যায় অনেকের গলাটা, যে গলার সাইজটা একটু লম্বা, কারো একটু বেটে। তো এখানে আমরা জামার যে গলা দিই, কেউ বন্ধ গলা দেই, কেউ ভি, কেউ ইউ আকৃতির, বিভিন্ন রকমের। এটাও কিন্তু তোমার যে সৌন্দর্য বৃদ্ধিতে বেশ ভূমিকা পালন করে। কারো কারো দেখা যায় ঘাড়ের এখানে একটু মাংস উঁচু থাকতেই পারে। আর প্রথমেই বলা হয়েছিল যে আমাদের শরীরের যে ছোটোখাটো কিছু ত্রুটি আছে সেটা যেন আমরা পোশাক দিয়ে ঢেকে নিতে পারি আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমার ঘাড়ের সাথে যে অংশটা, সেটাতে মাংস যদি একটু উঁচু থাকে তাহলে তো আমি কখনোই ইউ বা ভি আকৃতির গলার পোশাক পরবো না। আমি তখন এটা বন্ধ গলারই পরবো। তারপরে আমার কোন শাড়ির সাথে, কোন রঙের শাড়ির সাথে কোন রঙের ব্লাউজ, তারপরে তোমার আমার ড্রেসটা কেমন হবে, লম্বাটা ঢোলাটা কেমন হবে। আমি কি ফুলাতার, অনেক সময় দেখা যায় যে শরীরের হাতগুলো হয়তো অনেক চিকন বা অনেক মোটা, সে ফুলাতার কামিজটা পরলে পর অতটা চোখে পড়ে না। তারপরে তোমার এখানে আছে পোশাকের আকৃতির প্রভাব। প্রত্যেকেরই নিজস্ব ধরন ও বৈশিষ্ট্য পোশাক নির্বাচন করা উচিত। তারপরে এ ধরনের মুখাকৃতিরও কিন্তু একটা ব্যাপার আছে। মুখের আকৃতি কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের। মুখাকৃতিগুলো যেমন দেখো লম্বা, গোল, চারকোনা, ডিম্বাকৃতি। ডিম্বাকৃতির যেটা বলা হয়েছে সেটাই স্বাভাবিক হিসাবে যে চেহারাটা ধরা হয় সেটা। যেমন
ডিম্বাকৃতি মুখমণ্ডলী আদর্শ আদর্শ হচ্ছে স্ট্যান্ডার্ড বা মডেল, যেটা সেটা হচ্ছে ডিম্বাকৃতির। এছাড়াও হতে পারে যে লম্বা গোল চারকোনা, সেটার উপর নির্ভর করে কিন্তু আমার পোশাকের ধরনটা চেঞ্জ হবে। আচ্ছা, এই ধরনের মুখাকৃতির মেয়েদের সব ধরনের গলার নকশাযুক্ত। এই মুখাকৃতির ধরনের সাথে নির্ভর করে কিন্তু তোমার যে গলার, বললাম যে ভি ইউ, তারপর গোল গলা এরকম আমরা বলি, এগুলো আসবে। তারপর পোশাকের জমিনের প্রভাব। জমিন হচ্ছে পোশাকটা, জমিন প্রিন্ট না, সেটা হচ্ছে পোশাকটা কোন জাতের, এবং সুতি, পশমি, রেশমি, সিল্ক, তারপরে এরকম আরও অনেক ধরনের আছে। তো এখানে আমরা এই পোশাকের যে জমিনের ব্যাপারটা, সেটা কিন্তু আবহাওয়ার উপরও নির্ভর করবে। রেশমি পশমি কাপড় কোন ওয়েদার আমরা পরবো সেটা আমরা জানি, তো সুতি কাপড়টা কখন পরবো এটা। কিন্তু আবার সব পোশাকই যদি আমি আরামের জন্য করি তাহলে হবে না। আমি যদি কোনো অনুষ্ঠানে যাই, সেখানে সুতি কাপড়টা আরামদায়ক ঠিক আছে, কিন্তু সুতির কাপড়ের উপরে যেই ডিজাইন, যে রং নকশা করা হয়, সেগুলো তো অতটা অনুষ্ঠানের সাথে যায় না। সেখানে একটু কষ্ট হলেও আমাদেরকে অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখেই পোশাকের যে জমিনটা নির্বাচন করতে হবে। আর এটার যে প্রিন্ট, ডিজাইন, রং, এটা বানানোর যে স্টাইল, এটা হবে আমার গঠনের উপর নির্ভর করে, আমার গায়ের রঙের উপর নির্ভর করে। তারপর হচ্ছে এখন আমি এতক্ষণ আলোচনা করেছি পাঠ 1 থেকে 3 পর্যন্ত পোশাকের শিল্প উপাদান। এখন আমরা আলোচনা করছি পাঠ 4 ও 5 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে পোশাকের শিল্পনীতি নিয়ে। পোশাকের ডিজাইন সৃষ্টির জন্য বিভিন্ন শিল্প উপাদান যথাযথভাবে ব্যবহার করতে শিল্পের মৌলিক নীতিমালাগুলোর জ্ঞান থাকা আবশ্যক। সুন্দর ও আকর্ষণীয় ডিজাইন সৃষ্টিতে শিল্পের ভারসাম্য, অনুপাত, প্রাধান্য, ছন্দ ও মিল ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে প্রত্যক্ষ ভারসাম্য, আর একটি অপ্রত্যক্ষ ভারসাম্য। অনুপাত পোশাকের একটি অংশের সাথে অপরটি এবং প্রতিটি অংশের সাথে সম্পূর্ণ জিনিসটির যে মিল, সেটি হচ্ছে অনুপাত। তারপর পোশাকের ছন্দ। আমরা জানি ছন্দ হচ্ছে এমন একটি জিনিস, মানে যেটা একের পর এক, চোখের মধ্যে একের পর এক একটু তালের মতো চলে আসবে। পোশাকের ছন্দের মধ্যে হচ্ছে রং, রেখা, বিন্দু ইত্যাদি শিল্প উপাদানগুলো পূর্ণ মানে একের পর এক পুনরায় ব্যবহৃত হয়ে সে ছন্দের সৃষ্টি করে। 4টি পদ্ধতিতে ছন্দ আনা যায়: পুনরাবৃত্তি, বিকিরণ, ক্রমবিন্যাস ও নিরবচ্ছিন্নতা। প্রাধান্য পোশাকের যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয়। একটা পোশাক সবটাই আমি দেখলাম, কিন্তু কোনো সময় দেখা যায় একটা পোশাকেরই কোনো একটা অংশের দিকে নজরটা একটু বেশি করে, একটু ভালো লাগে বা অন্যরকম একটু ভালো লাগছে বেশি, এটার প্রতি একটু দৃষ্টিটা বেশি যায়। এখানে সেটাই বলা হয়েছে যে পোশাকের যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই প্রাধান্য বা কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখন পোশাকের শিল্পনীতিতে এই সমস্ত জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম। পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, তার মানে আমরা পোশাক পরিধান করি, এটা স্বাভাবিক একটা ব্যাপার। যে কোনো রঙের, যে কোনো বয়সের কিন্তু একটা ব্যাপার। যে কোনো বয়সের একজন লোক কিন্তু যে কোনো রঙের কাপড় পরবে না। বয়সের সাথে রঙেরও কিন্তু একটা, নতুবা কী হবে, কিছুই হবে না, সমালোচনার সম্মুখীন হবে, ওকে মানাবে না। যে বেমানান যে জিনিসটি, বেমানান কোনো কিছুই আমাদের কাম্য নয়। তো সেই সুবাদে আমি পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটি পোশাক বানানোর সময় এতটুকু খেয়াল করব যে আমি কতটুকু লম্বা, আমার স্বাস্থ্যটা কেমন, আমার গায়ের রং কেমন, আমাকে কি মানায়। বানানোর সময় এই হলো রঙের ব্যাপার। তারপরে জমিনের ব্যাপার আছে, তারপরে তোমার কাটিংয়ের ব্যাপার আছে। যে বললাম বিন্দু, যে বল প্রিন্ট বলি আমরা, যে সাদার মধ্যে লাল বা নীলের মধ্যে সাদা বল প্রিন্ট,
যে বলটাও কিন্তু সব সাইজের হয় না, সেটাও কিন্তু কোনোটা ছোট কোনোটা বড়, যে কোনো কেউ যে কোনো সাইজের এটা পরলেও কিন্তু মানাবে না। তো আমরা আশা করব আমরা সবাই এতটুকু বুদ্ধি খাটিয়ে আমরা পোশাক পরিধান করব যে আমার বয়স কেমন, আমাকে কোনটা মানায়, সব দিক থেকে বিচার বিবেচনা করে আমরা এখানে খরচটা করব যাতে পুষিয়ে যায়, আমাকে যাতে ভালো লাগে দেখতে। এখন আমি বহু নির্বাচনী অংশ আসছি। এখানে আমি বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উঠিয়ে দিয়েছি, অপশান থাকবে। তো এই অধ্যায় থেকে কিন্তু তোমরা আরও অনেক অবজেক্টিভ বের করতে পারবে। আমার 1 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে বক্ররেখা দ্বারা কি বোঝানো হয়। যে রেখার প্রভাবে খাড়া রেখা বক্ররেখার একটা অংশ ছিল সেটা। পোশাক তৈরি কোন শিল্পের অন্তর্গত। পোশাক পরিধানের মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য কি এটা জানতে হবে এবং সেই উদ্দেশ্যটা পরিপূর্ণতা পেয়েছে কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মৌলিক রং কতটি, মানে মূল রং। কোন রঙকে বিশুদ্ধ রং বলে। মনে গরম ভাব জাগ্রত করে কোন রং। দেখো এখানে রঙও কিন্তু ওয়েদারের সাথে একটা ব্যাপার। কোনো রং দেখলে একটু মনে হচ্ছে যেন গরম লাগছে, কোনটা শীতল বা ঠান্ডা লাগে এরকম। এখানে রং মনের মধ্যেও কিন্তু এই জিনিস প্রভাব ফেলে। রঙের মাধ্যমে ব্যক্তির কোন বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়। কোনটি বক্ররেখার বৈশিষ্ট্য। পোশাকের ছন্দ আনয়ন করা যায় কিসের মাধ্যমে। একটু আগে আমি ছন্দ নিয়ে আলোচনা করেছি। কাদের জন্য ভি বা ইউ আকৃতির গলার নকশা মানানসই। ইউ আর ভি আকৃতির গলার জামাটা দেখতে ভালো লাগছে, এই জন্য কিন্তু আমি পরে ফেলবো না, আমাকে মানাবে কিনা সেটার দিকে খেয়াল করে কিন্তু আমি এই আকৃতির গলার জামার যে নকশা ওটা কাটবো। সবচেয়ে বেশি স্থির ও মর্যাদা সম্পন্ন ভারসাম্য কোনটি। প্রাধান্যের বিন্দু কিসের সাথে সম্পর্কযুক্ত। এখানে আমরা বিন্দু নিয়ে আলোচনা করেছিলাম। এখানে যে বিন্দু থেকে কিন্তু রেখার সৃষ্টি, বিন্দুটাই মূলত সৃষ্টির প্রথম অংশ এবং এই বিন্দু থেকে কিন্তু আস্তে আস্তে রেখার দিকে যায়। আদর্শ মুখমণ্ডল কোনটি। মুখমণ্ডল 4 ধরনের মুখমণ্ডল নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে গোল, লম্বা, চারকোনা ও ডিম্বাকৃতি। আদর্শ মুখমণ্ডল হচ্ছে ডিম্বাকৃতি মুখমণ্ডল। মৌলিক রং কোনটি। অপশান থাকবে নিচে। মৌলিক রং ছিল আমাদের 3টি, লাল, হলুদ ও নীল। এখানে 3টা যে কোনো একটা থাকবে। খাড়া রেখার পোশাক কোন ব্যক্তির জন্য উপযোগী। খাড়া রেখা ছিল 2 প্রকার, খাড়া রেখা ও বক্ররেখা। শ্যামলা মেয়েদের ফর্সা দেখাবে কোন রঙের পোশাকে। উষ্ণ রঙের বৈশিষ্ট্য কোনটি। মৌলিক শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়। কোন রেখা দ্বৈত ভূমিকা পালন করে। 2টা ভূমিকা সে পালন করবে। পোশাকের সৌন্দর্য বৃদ্ধি শক্তিশালী উপাদান কোনটি। বয়স্ক ও মোটাদের জন্য মানানসই জমিন কোনটি। অনুপাত, প্রাধান্য, ছন্দ নিয়ে আলোচনা করলাম। এখন করছি মিল, এই অংশটি নিয়ে। একটি পোশাকের বিভিন্ন অংশ ও বস্তুর সাথে সম্পর্কে হলো মিল। রং, রেখা, আকার, জমিন ইত্যাদি উপাদানগুলোর যথাযথ ব্যবহার মাধ্যমে পোশাকের মিল রক্ষা করা যায়। যেমন সালোয়ার, কামিজ, ওড়না এগুলা একটার সাথে আরেকটার মিল। শাড়ি বা ব্লাউজ এগুলি একটার সাথে আরেকটার মিল। এভাবে আমার পরিধেয় যে বস্ত্রগুলো সেটা তো শুধু কামিজ না, আমি এতক্ষণ যে আলোচনা করেছিলাম গলা কেমন হবে, হাতার লম্বা কেমন হবে, রেখা কেমন হবে, মূলত আমরা কিন্তু আমাদের যে জামা
যেটাকে বলি কামিজ বা ফ্রক, ওইটা নিয়ে ওই জিনিসটির সাথে আমি যে অন্যান্য পোশাকগুলো পরিধান করব, সেখানে আমার হিজাব হইতে পারে, ওড়না, তারপর সালোয়ার, এই সম্পূর্ণ জিনিসগুলোর মধ্যেও কিন্তু একটার সাথে আরেকটার মিল থাকে। তবে আমাদের পাঠ্য বইয়ে মিলের অংশে আরেকটি কথা বলা হয়েছে যে খুব মিলও কিন্তু অনেক সময় ভালো লাগে না, অমিল হবে না, খুব একটার সাথে আরেকটা খুব মিলের মধ্যে একদম আটকে থাকা, ওটা অনেক সময় সৌন্দর্য হানি ঘটায়। তো আমরা ব্যক্তি হিসাবে আমাকে কেমন লাগছে, আমাকে কেমন পড়লে পরে আরও সুন্দর লাগবে, সেই জ্ঞানটা অন্তত আমরা রেখে চলবো। কারণ একই পোশাকই তো পয়সা খরচ করে সবাই কিনছি, তারপরে আমি কিনে আনলাম, ডিজাইন দিলাম, সবই করলাম, কিন্তু আমাকে মানালো না, বানানোটা আমাকে সুন্দর লাগবে, সেটাও কিন্তু পোশাক পরিধানের একটা অংশ ছিল, যে এটাও কিন্তু একটা উদ্দেশ্য। তো এখানে আমাদের এই চ্যাপ্টারে পোশাকের শিল্প বোঝানো, শিল্পনীতি নিয়ে আলোচনা করার পরে আমরা আশা করব আমরা এখন থেকে যে যখনই আমরা আমাদের পোশাক তৈরি করব, অন্তত আমাকে মানাবে, বর্তমানের চেয়ে আমাকে পোশাক পরিধান আর কি ভালো লাগবে, সুন্দর লাগবে, এটার দিকে খেয়াল রেখে আমরা পোশাক তৈরি করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আমি তোমাদের খাদ্যের পরিপাক পরিকল্পনা এই চ্যাপ্টারটা নিয়ে গত ক্লাস নিয়েছি। এই চ্যাপ্টার আর এই দুইটা থেকেই দ্বিতীয় অনলাইন পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন আসবে ইনশাল্লাহ। দুইটা চ্যাপ্টার ভালো করে পড়বে। আজ এই পর্যন্তই। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।